নমস্কার। গপ্পডট বেশির নিবেদনে এর আগে আপনারা শুনেছেন বিশ্ব সাহিত্যের নানা সালের গল্প। আর আজ প্রথমবার আমাদের নিবেদনে স্যার আর্থার ইগনেশিয়াস কনান ডয়েলের লেখা জনপ্রিয়তম গোয়েন্দা চরিত্রটি। স্যার আর্থার ইগনেশিয়াস কনান ডয়েলের লেখা একটি শার্লক হোমস কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। গল্পটি প্রথম প্রকাশিত হয় 26শে মার্চ 1904 সংখ্যার কলিয়ার্স ম্যাগাজিনে এবং পরবর্তীকালে 1904 সালের এপ্রিলে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। শুনুন এবং জানান কেমন লাগলো আপনাদের আজকের এই নিবেদন। অভ্যেস মতো উদ্দেশ্যবিহীন সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলাম হোমস আর আমি। কুয়াশা ঘন হাড় কাঁপানো শীতের সন্ধ্যা। 6টা নাগাদ ঘরে ফিরে হোমস বাতিটা জ্বালতেই আলো গিয়ে পড়ল টেবিলের ওপর রাখা একটা ভিজিটিং কার্ডের ওপর। একবার মাত্র চোখ বুলিয়ে নিয়ে কার্ডটাকে সে পরম ঘৃণা ভরে কণ্ঠে বিরক্তির স্বর প্রকাশ করে ফেলে দিলে দূরে মেঝের উপর। কার্ডটা তুলে নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে চার্লস অগাস্টাস মিলভার্টন, অ্যাপেলডোর টাওয়ার্স, হ্যাম্পস্টেড, এজেন্ট। লোকটা কে জিজ্ঞেস করি আমি। লন্ডনের জঘন্যতম লোক। আগুনের সামনে বসে পা দুটো ছড়িয়ে দিয়ে জবাব দিল হোমস। কারের পেছনে কিছু লেখা আছে নাকি? উল্টে ধরে পড়লাম, সন্ধ্যা 6টায় আসছি, CAM। আসার সময় হয়ে এলো দেখছি। চিড়িয়াখানার সাপের খাঁচার সামনে দাঁড়িয়ে ওই প্রাণীগুলোর কালো মৃত্যুর মতো চোখ আর কুটিল চ্যাপটা মুখের দিকে তাকালে তোমার গা শিরশির করে না ওয়াটসন? আপাদমস্তক রিরি করে ওঠে না অপরিসীম ঘৃণায়? সারা জীবনে 50 জন খুনির সঙ্গে বুদ্ধির পাঞ্জা লড়েছি আমি, কিন্তু ওদের মধ্যে কারোর প্রতি আমার এতটা ঘৃণা আর বিদ্বেষ জাগে না যতটা হয় এই লোকটার নাম শুনলে। ও ছায়া মারাবার প্রবৃত্তি আমার নেই, তবুও ব্যবসার খাতিরে ওর সঙ্গে আজ সাক্ষাৎ না করে আমার উপায় নেই। কেননা সত্যি বলতে কি, আমার আমন্ত্রণ রাখতেই আজকে সে আসছে এখানে। কিন্তু লোকটা কে তা তো বললে না। বলছি ওয়াটসন, বলছি। দুনিয়ার যত ব্ল্যাকমেলারের নাম শুনেছি তাদের সম্রাট বলা যায় চার্লস অগাস্টাস মিলভার্টনকে। যে পুরুষ এবং যে নারীর গূঢ় খবর আর সামাজিক মানসম্মান মিলভার্টনের হাতের মুঠোয় এসে পড়ে, ভগবান তাদের রক্ষা করুন। ঠোঁটের কোণে অম্লান হাসি ফুটিয়ে তুলে অথচ মার্বেল পাথরের মতো কঠিন হৃদয় নিয়ে শোষণ শুরু হয়, যতক্ষণ না শুধু ছিবড়েটুকু অবশিষ্ট থাকে। লোকটার প্রতিভা আছে এবং শোষণবিদ্যায় তার একটা পাণ্ডিত্য থাকার ফলে এ জাতীয় যে কোনো ব্যবসায় সে প্রথিতযশা হতে পারত। ওর পদ্ধতি এইরকম। সুকৌশলে সে সবাইকে জানিয়ে দেয় বিত্ত বা খ্যাতির জীবনে যাঁরা সুপ্রতিষ্ঠিত তাঁদের জীবনের গূঢ় তথ্য লেখা কোনো চিঠি অতি উচ্চ মূল্যে কিনতে সে প্রস্তুত। খাস কামরার বিশ্বাসঘাতক চাকর বা ঝিরাই শুধু এই ধরনের চিঠি তার কাছে পাঠায় না। স্নেহ ভালোবাসার আস্থা অর্জন করে মেয়েদের ঘনিষ্ঠ হয়ে উঠেছে এমন ভদ্র বদমাইশেরাও অর্থের লোভে ভরিয়ে তোলে মিলভার্টনের চিঠির ঝাঁপি। এদিক দিয়ে মোটেই ব্যয়কুণ্ঠ নয় সে। আমি জানি 2 লাইনে লেখা একটা চিরকুটের জন্য একজন পেয়াদাকে সে 700 পাউন্ড দাম দিয়েছিল, আর তার ফলে ধ্বংস হয়ে গিয়েছিল একটা সম্ভ্রান্ত পরিবার। বাজারে হেন খবর নেই যে মিলভার্টনের কাছে যায় না। তুচ্ছাতি তুচ্ছ খবর জমা পড়ে তার দপ্তরের খাতায়। তাই এই শহরের শত শত লোক তার নাম শুনলেও ফ্যাকাশে হয়ে যায়। কবে কোথায় কিভাবে যে তার মরণ টিকুনি শুরু হবে তা কেউ জানে না। কেননা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তার নয়। অর্থের যেমন অভাব তার নেই, তেমন অভাব নেই কূট বুদ্ধির। ঝোপ বুঝে কোপ মারার জন্যে হাতের তাস হাতেই রেখে
বছরের পর বছর শান্তশিষ্ট হয়ে বসে থাকে সে। তারপর যখন বোঝে চড়া বাজি জেতার সময় এসেছে, তখন ছাড়ে তার হাতের তাস। তোমাকে তো বললাম, লন্ডনের জঘন্যতম লোক হলো এই মিলভার্টন। সাধারণ দুর্বৃত্তের সঙ্গে এর তুলনা হয় না। কেন জানো? রক্ত গরম হয়ে গেলে মারপিট, খুন জখম করা এক জিনিস, আর ধীরে সুস্থে হিসেব মতো অবসর সময়ে মানুষের দিবানিশার শান্তি কেড়ে নিয়ে স্নায়ুমণ্ডলে বিপর্যয় ডেকে এনে পরিপুষ্ট টাকার থলিকে আরো পুষ্ট করার প্রচেষ্টা আরেক জিনিস। হোমসকে এরকম তীব্র আবেগ ধরো ভাষায় কথা বলতে আমি খুব অল্পই দেখেছি। বললাম, কিন্তু আইনের আওতায় কি সে পড়ে না? পড়ে, কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো মূল্যই নেই। ধরো, এক মহিলার সর্বনাশ আসন্ন। সে সময় মিলভার্টনকে কয়েক মাসের জন্যে শ্রীঘরে পাঠিয়ে তার কোনো লাভ তো হচ্ছেই না, বরং মিলভার্টন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারও সর্বনাশ হচ্ছে সম্পূর্ণ। এই জন্যেই তার শিকাররা পাল্টা ঘা দিতে সাহস পায় না। নির্দোষ লোককে দফন করার চেষ্টা করলে অবশ্য ফলাফল হতো অন্যরকম, কিন্তু এদিক দিয়ে পাকা শয়তানের মতো ক্ষুরোধার বুদ্ধি তার। না হে, ওর সঙ্গে লড়তে গেলে অন্য পন্থা ভাবতে হবে আমাদের। এমন লোককে এখানে ডেকে পাঠিয়েছে কেন? কারণ এক স্বনামধন্য মহিলা মক্কেল তার কেস দিয়েছেন আমার হাতে। কেসটা শুনলে সত্যিই করুণা হয় ওয়াটসন। গত মরশুমে প্রথম আবির্ভাবেই সেরা সুন্দরী হিসেবে যিনি নাম করেছেন, ইনি সেই লেডি ইভা ব্র্যাকওয়েল। দিন 15-র মধ্যেই আর্ল অফ ডোভারকোটের সঙ্গে তার বিয়ে। ভদ্রমহিলার অবিবেচকের মতো লেখা কয়েকটি চিঠি এসে পড়েছে এই পিশাচটার খপ্পরে। অবিবেচক ছাড়া আর কি বলবো ওয়াটসন। চিঠিগুলো লেখা হয়েছিল গ্রামাঞ্চলের এক বিত্তহীন সম্ভ্রান্ত যুবককে। বিয়ে ভেঙে দেওয়ার পক্ষে চিঠিগুলো যথেষ্ট। মোটা টাকা না পেলে মিলভার্টন ওগুলো পাঠিয়ে দেবে আর্লের কাছে। আমার ওপর ভার পড়েছে তার সঙ্গে দেখা করে যতদূর সম্ভব ভালো শর্তের ভিত্তিতে বিষয়টার ফয়সালা করার। ঠিক সেই মুহূর্তে খটাখট শব্দের সঙ্গেই ঘর ঘর আওয়াজ শুনলাম নিচে রাস্তার উপর। তাকিয়ে দেখি জমকালো একটা জুড়ি গাড়ি দাঁড়িয়ে নিচে। জোরালো বাতি দুটোর আলো ঠিকরে পড়ছিল ঘোড়া দুটোর অপূর্ব সুন্দর গাঢ় লালচে বাদামি রঙের পালিশ করা কাঁধের উপর থেকে। একজন পেয়াদা দরজা খুলে ধরল এবং খর্বকায় হৃষ্টপুষ্ট এক পুরুষ নেমে এল নিচে। লোকটার গায়ে রাশিয়ান অ্যাস্ট্রাখান অঞ্চলের রোমশ চামড়ার ওভারকোট। 1 মিনিট পরে ঘরে ঢুকল সে। চার্লস অগাস্টাস মিলভার্টনের বয়স বছর 50 হবে। ধীমান পুরুষের মতো মস্ত বড় সুগঠিত মাথা, গোলগাল মাংসল সুস্থবিহীন মুখ, ঠোঁটের কোণে যেন ফ্রেমে বাঁধানো অষ্টপ্রহরীর হিম শীতল হাসি, আর চওড়া সোনার চশমার পেছনে একজোড়া তীক্ষ্ণ ধূসর চোখের উজ্জ্বল দীপ্তি। লোকটার হাবভাবে মিস্টার পিকউইক সুলভ হিতৈ সোনার ছাপ পাওয়া যায়, কিন্তু এমন ছদ্মবেশেও সামান্য ত্রুটি থেকে গেছে। ফ্রেমে আঁটা নকল হাসি আর অশান্ত অন্তর্ভেদী চোখের সুকঠিন ঝিকমিকির জন্য। কণ্ঠস্বর মুখের মতোই মসৃণ, পরিচ্ছন্ন। ঘরে ঢুকে হৃষ্টপুষ্ট হাত বাড়িয়ে বিড়বিড় করে দুঃখ প্রকাশ করে এগিয়ে এল সে। হাতটাকে সম্পূর্ণ উপেক্ষা করে গ্রানাইট কঠিন মুখে হোমস তাকালো তার দিকে। ছড়িয়ে পড়ল মিলভার্টনের হাসি। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিমায় 2 কাঁধ ঝাঁকিয়ে ওভারকোটটা খুলে ফেলল সে। তারপর পরম যত্নে ভাঁজ করে চেয়ারের পেছনে রেখে আসন গ্রহণ করল। এই ভদ্রলোকের সামনে কথাবার্তা বলা যাবে তো? আমার দিকে ইঙ্গিত করে বসল সে। ডক্টর ওয়াটসন আমার বন্ধু এবং ক্লিক। বেশ বেশ মিস্টার হোমস, আপনার মক্কেলের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই বললাম এ কথা।
একটা দুর্ভ সমস্যা সম্পর্কে আলোচনা। ডক্টর ওয়াটসন এ সম্বন্ধে আগেই সবকিছু শুনেছেন। তাহলে সরাসরি কাজের কথাই হোক। আপনি বলছেন লেডি ইভার তরফে আলোচনা করবেন আপনি। আমার শর্ত মেনে নেওয়ার অধিকারও নিশ্চয়ই তিনি আপনাকে দিয়েছেন। আপনার শর্ত কি সেটা আগে বলুন। মাত্র 7,000 পাউন্ড। আর যদি সেটা না দেওয়া যায়? মাই ডিয়ার স্যার, আমার পক্ষে সে আলোচনা বড়ই বেদনাদায়ক। কিন্তু 14 তারিখে টাকা না দিলে 18 তারিখে যে বিয়ে হবে না, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। লোকটার অসহ্য হাসি আগের চাইতেও খুশি খুশি হয়ে উঠল। ক্ষণকাল চিন্তা করে হোমস বলল, এমন অসম্ভব শর্ত আরোপ করছেন আপনি যে তা মেনে নেওয়া যায় না। চিঠিগুলোর বিষয়বস্তু সম্বন্ধে অবশ্য আমি অবগত। আমার পরামর্শ অনুসারে কাজ করতেও দ্বিধা করবেন না লেডি ইভা। কাজেই আমি তাকে বলবো ভবিষ্যৎ স্বামীর কাছে অকপটে সব কথা খুলে বলে তার দাক্ষিণ্যের উপর নির্ভর করতে। নিঃশব্দে হেসে উঠল মিল্টন। আপনি দেখছি আর্লকে একেবারেই চেনেন না। হোমসের মুখে পরাজয়ের চিহ্ন দেখে পরিষ্কার বুঝলাম আর্লকে চিনতে তারও বাকি নেই। ও শুধল, চিঠিগুলোয় এমন কি ক্ষতিকর কথা আছে? মিলবার্টন জবাব দিলেন, বেজায় জন্মনে চিঠিগুলো, প্রাণরসে একেবারে ভরপুর। আপনি যদি মনে করেন এই চিঠিগুলো আর্লের হাতে দিয়ে দিলেই আপনার মক্কেলের স্বার্থ রক্ষা পাবে, তখন না হয় তাই করা যাবে। এবং সেক্ষেত্রে এই সামান্য চিঠি কটা ফিরিয়ে নেওয়ার জন্য এতগুলো টাকা জলে দেওয়াও কিন্তু আপনাদের পক্ষে বোকামো। রাগে অপমানে ছাইয়ের মতো পাংশে হয়ে উঠল হোমসের মুখ। দাঁড়ান, ধীরে সুস্থে কাজ করা দেখছি আপনি ধাতে নেই। এরকম ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কোনো রকম কেলেঙ্কারি যাতে না ছড়ায় সে বন্দোবস্ত যেভাবেই হোক আজ আমাদের করতে হবে। আমি জানতাম এই দিকটাও ভাববেন আপনি। হোমস বলেছেন, লেডি ইভা খুব ধনবতী নন। 2000 পাউন্ড দেওয়া মানে তাঁর স্বল্প বিত্তের প্রায় সবটুকুই দিয়ে দেওয়া। আপনার দাবি মতো 7000 পাউন্ড দেওয়ার ক্ষমতা তো তাঁর একেবারেই নেই। কাজেই আমার অনুরোধ, আপনি অত চড়া দাম না হেঁকে ওই 2000-এই চিঠিগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। বিশ্বাস করুন, 2000-এর বেশি একটা কপর্দক দেওয়ার ক্ষমতাও লেডি ইভার নেই। আর একটু ছড়িয়ে পড়ল মিলবার্টনের হাসি। দুই চোখে ঝিকমিক করে উঠল কৌতূহলের আলো। লেডি ইভার আর্থিক অবস্থা সম্বন্ধে যা বললেন তা আমার অজানা নয়। তবে কি জানেন, একটা বিষয় আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে যে কোনো মহিলার জীবনে তার বিয়ের লগ্নটাই হচ্ছে সবচেয়ে উত্তম সময়। আর এই সময় তার প্রতিটি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তার জন্য কিছু না কিছু করার আগ্রহ রাখে। মামুলি উপহার দেওয়াটা অনেকেরই পছন্দ হয় না। তাই ভাবছিলাম লন্ডনের সেরা সিলভার স্পুন সেট উপহার দিয়ে যতটা আনন্দ পাওয়া যাবে তার চাইতেও বহুগুণ তৃপ্তি পাওয়া যাবে সামান্য এই চিঠি কটা দিলে। হোমস উত্তর দিল, যা বললাম তা সত্যি। আপনার দাবি মতো অত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই বলছিলাম, ভদ্রমহিলার ভবিষ্যৎ নষ্ট করে আপনার যখন কোনো লাভই হবে না, তখন যা পাওয়া যাচ্ছে তাই নেওয়া আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। ভুল করলেন মিস্টার হোমস, ভুল করলেন। হাটে হাড়ি ভেঙে দিলে আমার লাভ বই লোকসান হবে না। এক্ষেত্রে লাভটা অবশ্য হবে পরোক্ষভাবে এবং তা নিতান্ত সামান্য নয়। বর্তমানে কটা 8-10টা এই ধরনের কেস হাতে রেখে আমি পাকাচ্ছি, শুধু সুযোগ বুঝে কোপ মারার জন্যে। একগুয়েমের কি কঠোর শাস্তি লেডি ইভাকে আমি দিয়েছি, এ খবর তাদের মধ্যে একবার ছড়িয়ে দিতে পারলেই আমার কাজ অনেকটা সহজ হয়ে আসবে।
আর এই নজির যে একবার শুনবে, বেয়ারাপনা করার কল্পনাও মনে স্থান দিতে পারবে না সে। আমার পয়েন্টটা বুঝেছেন তো মিস্টার শার্লক হোমস? বিদ্যুতের মতো চেয়ার থেকে ছিটকে গেল হোমস। ওর পেছনে যাও ওয়াটসন, বেরোতে দিও না ঘর থেকে। গুড, এবার দেখান তো আপনার নোটবুকে আর কি কি আছে। মিস্টার হোমস, মিস্টার হোমস। বলতে বলতে কোটের সামনের দিকটা আমাদের দিকে ফেরাতেই চোখে পড়ল ভিতরের পকেট থেকে ঠেলে বেরিয়ে আসা একটা বড় রিভলভারের হুডো। আমিও আশা করেছিলাম এই ধরনের মৌলিক একটা কিছু না করে আপনি ছাড়বেন না। এরকম কাণ্ড প্রায়ই হয়, কিন্তু করে কিছু লাভ হয় কি? আরে মশাই, আপনার বোঝা উচিত ছিল সশস্ত্র না হয়ে কোথাও যাই না আমি, এবং দরকার হলে গুলি চালাতেও মোটেই দ্বিধা করব না। আইনের সমর্থন যে আমি পাবো তা আপনিও জানেন, আমিও জানি। তাছাড়া চিঠি সমেত নোটবই এখানে আনবো, এরকম ভ্রান্ত ধারণা আপনার কি করে হলো বুঝছি না। এরকম নিরেট মূর্খের মতো কাজ আমি কখনো করি না। যাই হোক, এবার তো আমায় যেতে হয় জেন্টলম্যান। আজ রাতেই আর দু একটা ছোটখাটো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যে হ্যামস্টেডে ফিরে যেতেও তো অনেকটা সময় লাগবে। গুড বাই মিস্টার শার্লক হোমস অ্যান্ড ডক্টর ওয়াটসন। এক পা এগিয়ে এসে কোটটা তুলে নিল সে। তারপর রিভলভারের ওপর হাত রেখে এগিয়ে গেল দরজার দিকে। আমি একটা চেয়ার তুললাম, কিন্তু হোমস মাথা নাড়তে রেখে দিলাম যথাস্থানে। বাতাসে মাথা ঠুকে মৃদু হাস্য মিলল তেমন। দুই চোখ নিচে উঠল কৌতুকে। তারপরে বিদেয় হলো সে। কয়েক মুহূর্ত পরেই দড়াম করে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম, এবং পরক্ষণেই গড়গড় শব্দে দূর হতে দূরে উধাও হয়ে গেল তার জুড়ি গাড়ি। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বুকের ওপর চিবুক ঠেকিয়ে অপলক চোখে জ্বলন্ত অঙ্গারের পানে তাকিয়ে অনড় দেখে বসে রইল হোমস। পুরো আধ ঘন্টা কেটে গেল। নীরব নিশ্চল হয়ে ডুবে রইল চিন্তারতনে। তারপরে যেন উপায় স্থির হয়ে গেছে এমনভাবে তড়াক করে লাফিয়ে উঠে গেল শোয়ার ঘরে। একটু পরেই ছোকরা বয়সের এক লম্পট মজুর হেলে দুলে ক্ষতবাবুর মতো ঘরে ঢুকল। ছাগলদারি নেড়ে বাতির শিখায় মাটির পাইপটা ধরিয়ে নিয়ে নেমে গেল রাস্তায়। যাওয়ার আগে বলে গেল, ওয়াটসন, আমার ফিরতে দেরি হবে। রাতের অন্ধকারে মিলিয়ে গেল তার কৃষ্ণ মূর্তি। বুঝলাম চার্লস অগাস্টাস মিল্টনের বিরুদ্ধে শুরু হলো তার অভিযান। কিন্তু তখন আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি অভিযানের অন্তে এমন বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে হবে আমাদের। বেশ কয়েকদিন ধরে এই বেশেই যাওয়া আসা করল হোমস। সে হ্যামস্টেডে যায় এবং সময়টা ভালোই কাটছে সেখানে। এছাড়া আর কোনো মন্তব্য শুনলাম না তার মুখে। কাজেই কি যে করছেও তা জানতাম না। তারপর একদিন এক দুরন্ত ঝড়ের রাতে বাড়িতে ফিরে এলো হোমস। হাহাকার শব্দে দরজা জানলায় মাথা খুঁড়ে ফিরে যাচ্ছিল দুরন্ত হাওয়া। এই তার শেষ অভিযান। ছদ্মবেশ খসিয়ে আগুনের ধারে পা ছড়িয়ে বসে অভ্যেস মতো আপন মনে নিঃশব্দে প্রাণ খুলে হাসতে লাগলো বন্ধুবর। ওয়াটসন, 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 যদি এখন বলি আমি বিয়ে করতে চলেছি, তাহলে কি বিশ্বাস করবে? নিশ্চয় না। শুনে চমকে যাবে হে, আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে। মাই ডিয়ার হোমস, অভিনন্দন। মেলভার্টনের বাড়ির ঝিয়ের সঙ্গে।
সর্বনাশ, কি বলছো হোমস? আরে আমার খবরের দরকার হয়ে পড়েছিল। কিন্তু সেজন্য তো অনেক দূর গড়িয়েছো দেখছি। এছাড়া আর কোনো উপায় ছিল না ওয়াটসন। আমার নাম এসকট। জলের পাইপ, সিস্টেম ইত্যাদি বসানো এবং মেরামত করাই আমার ব্যবসা, এবং তা দিন দিন ফুলে ফেঁপে উঠছে। প্রতি সন্ধ্যায় মেয়েটির সঙ্গে আমি হাওয়া খেয়েছি আর কথা বলেছি তার। কি মুশকিল, সেসব কথা তো বলাও যায় না। যাকে আমার যা যা দরকার সবই পেয়ে গেছি। আমার হাতের তালুর সঙ্গে আমার যতখানি পরিচয়, ঠিক ততখানি জেনে গেছি মিলভার্টনের বাড়ির খুঁটিনাটি। কিন্তু হোমস, মেয়েটা? দুই কাঁধ ঝাঁকিয়ে ও বললে, মাই ডিয়ার ওয়াটসন, অত ভাবতে গেলে কি চলে? অবস্থা বুঝে ব্যবস্থা। বাজি যেরকম থাকবে হাতের তাসও খেলবে সেইভাবে, তাই নয় কি? ভালো কথা, আরও একটা আনন্দের খবর আছে। অভিসার পর্ব করতে গিয়ে আমার এক প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী জুটিয়ে ফেলেছি। পেছন থেকে আমায় পেলেই লোকটা নিঘাত গলা কেটে ছাড়বে। উফ, কি চমৎকার রাত্রি! আজকের আবহাওয়া তোমার ভালো লাগছে? আমার কাজের পক্ষে খুবই উপযোগী আজকের আবহাওয়া ওয়াটসন। আজ রাতেই মিলভার্টনের বাড়িতে হানা দিতে চাই আমি। সান্ধ্য পোশাক পরলাম হোমস আর আমি। দেখলে মনে হবে যেন থিয়েটার দর্শনান্তে গৃহে ফিরছেন দুই ভদ্রলোক। অক্সফোর্ড স্ট্রিটে ভাড়াটে ঘোড়ার গাড়ি নিয়ে হ্যামস্টেডের একটা ঠিকানায় এসে পৌঁছলাম। গাড়ির ভাড়া মিটিয়ে দিলাম এখানে। দারুণ ঠান্ডা পড়েছিল। কনকনে হাওয়ার ঝাপটায় মনে হচ্ছিল যেন বরফের ছুরি কেটে কেটে বসে যাচ্ছে মাংসের মধ্যে। ওভারকোটের বোতাম উঠে নিলাম। তারপর ঝোপঝাড়ি পাশ দিয়ে এগিয়ে চললাম গন্তব্যস্থানের দিকে। হোমস বললে, আজকের কাজটা একটু বিশেষ রকমের দুরূহ। হিসেবেই বা হুঁশিয়ার না হলে সাফল্য অসম্ভব। মিলভার্টনের পড়ার ঘরে একটা সিন্দুকের মধ্যে থাকে এই দলিল দস্তাবেজগুলো। পড়ার ঘরটা আবার তার শোবার ঘরের লাগোয়া একটা ঘর। কিন্তু আমাদের একটা সুবিধে আছে। নাদুস নদুস বেঁটে লোকেরা যখন টাকার কুমির হয়, তখন তাদের যে অসুস্থ অভ্যেসটি থাকে, মিলভার্টনেরও তা আছে। অর্থাৎ বেজায় ঘুম কাতুরে লোকটা। আমার প্রেমিকা অ্যাগাথার কাছে শুনলাম চাকর মহলে সবাই নাকি এ নিয়ে হাসাহাসি করে। একবার ঘুমোলেই হলো। সে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর ক্ষমতা আর কারণেই। মিলভার্টনের কাজকর্ম দেখবার জন্যে একান্ত অনুগত একজন সেক্রেটারি আছেন। সে ভদ্রলোকও সারাদিন পড়ার ঘর ছেড়ে এক পাও নড়েন না। আমাদের নৈশ অভিযান সেই কারণে। এরপর লোকটার একটা বাঘা কুকুর আছে। সারা রাত বাগানে টহল দেওয়া তার কাজ। গত 2 রাতে অ্যাগাথার সঙ্গে দেখা করার সময় সে চাবি দিয়ে রেখেছিল কুকুরটাকে। কাজেই নির্বিঘ্নে যেতে আসতে পারছি আমি। এই যে এই বাড়িটা, বাগানওয়ালা এই বড় বাড়িটা। ফটক দিয়ে ঢুকে পড়ো। এবার ডাইনে মোড় নিয়ে দাঁড়ানো যাক লরেল ঝোপের মধ্যে। মুখোশগুলো এখানেই লাগিয়ে নেওয়া যাক, কি বলো? লক্ষ্য করেছ কোনো জানলা দিয়ে আলোর এতটুকু রশ্মি দেখা যাচ্ছে না। চমৎকার প্ল্যান। যেমনটি আশা করা গেছিল ঠিক তেমনটি হচ্ছে দেখছি। কালো সিল্ক দিয়ে মুখ ঢাকার পর আমাদের দেখতে হলো দুটো অতি ভয়ঙ্কর নিশাচর প্রাণীর মতো। মার্জারের মতো নিঃশব্দ চরণে নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন ঝিমিয়ে পড়া বাড়ির দিকে এগিয়ে গেলাম দুজনে। একদিকে দেখলাম টালির ছাউনি দেওয়া একটা বারান্দায় সারি সারি অনেকগুলো জানলা আর 2 দরজা। ফিসফিস করে ওঠে হোমস, ওইটাই ওর শোবার ঘর। দরজা খুলতেই পড়ার ঘর। সবচেয়ে ভালো হতো এই দরজাটা খুলতে পারলে, কিন্তু দরজার ওদিকে শুধু ছিটকিনি নয়, তালাও লাগানো আছে। কাজেই এদিক দিয়ে ঢুকতে গেলে শব্দটব্দ একটু বেশিই হবে। এসো ঘুরে যাওয়া যাক। ওদিকে একটা কাঁচের তৈরি গাছপালা রাখার গ্রিন হাউস আছে। তার ভেতর দিয়ে বসার ঘরে যাওয়া যায়। সেখানেও তালা লাগানো, কিন্তু কাচের একটা গোল চাকতি কেটে ফেলে হাত গলিয়ে ভেতর থেকে চাবি ঘুরিয়ে দিলে হোমস। পর মুহূর্তে ভেতরে এসে দরজা বন্ধ করে দিল, এবং ঠিক তখন থেকেই
আইনের চোখে শুরু হলো অপরাধ হওয়া। সংরক্ষণশালার ভারী উষ্ণ বাতাসে আর বিদেশ থেকে আনা রকমারি চারা গাছের দম আটকানো সৌরভে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমাদের। অন্ধকারের মধ্যে আমার হাত চেপে ধরে দ্রুত এগিয়ে চলল হোমস। গুল্মের কিনারা দিয়ে যাওয়ার সময় পাতাগুলো ঘষতে দিতে লাগলো মুখের উপর। বহুদিনের সযত্ন অভ্যেসে অন্ধকারের মধ্যে দিয়ে দেখবার আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিল হোমস। এক হাতে আমার হাত আঁকড়ে অপর হাতে একটা দরজা খুলল সে। মনে হলো যেন একটা মস্ত ঘরে ঢুকেছি এবং একটু আগেই কেউ সেখানে সিগার খেয়ে গেছে। আসবাবপত্রের মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগিয়ে গেল হোমস। আর একটা দরজা খুলে আমাকে টেনে নিয়ে গেল। দরজা বন্ধ করে দেওয়ার পর আমি হাত বাড়াতেই দেওয়াল থেকে ঝোলানো কতকগুলো কৌটো হাতে থেকে বুঝলাম যাতায়াতের পথে অর্থাৎ প্যাসেজে এসে পড়েছি। প্যাসেজ পেরিয়ে এসে হোমস অতি সন্তর্পণে ডান দিকের একটা দরজা খুলে ধরল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ থেকে একটা প্রাণী ধেয়ে এলো আমাদের পানে, আর আমার হৃৎপিণ্ডটাও ডিগবাজি খেয়ে এসে ঠেকলো গলার কাছে। কিন্তু পরক্ষণেই যখন বুঝলাম প্রাণীটা চতুষ্পদ এবং একটা নিরীহ বেড়াল, তখন ইচ্ছে হলো জোরে হেসে উঠি। এ ঘরে আগুন জ্বলছিল চুল্লিতে এবং এখানেও মন্থর বাতাসে ভাসছিল তামাকের ঘন ধোঁয়া। পা টিপে টিপে ভেতরে ঢুকলো হোমস। আমি ভেতরে এলে পরে খুব আলতোভাবে বন্ধ করে দিল দরজাটা। এইটাই নীলবার্টনের পড়ার ঘর। অপর প্রান্তে একটা পর্দা ঝুলতে দেখে বুঝতে কষ্ট হলো না যে শোবার ঘরের প্রবেশপথ ওইটা। জোরালো আগুনের আলোয় আলোকিত হয়ে উঠেছিল সমস্ত ঘরটা। দরজার কাছে চকচক করছিল একটা বৈদ্যুতিক সুইচ। আগুনের আলো থাকায় সুইচ টেপার আর দরকার হলো না। ঘরের ঠিক কেন্দ্রে একটা ডেস্ক আর চকচকে লাল চামড়া মোড়া ঘুরন্ত চেয়ার। বিপরীত দিকে দেখলাম মস্ত বড় একটা বুককেস। ওপরে রয়েছেন জ্ঞানের দেবী এথেনের মার্বেল পাথরের আবক্ষ প্রতিমা। কোণের দিকে বইয়ের আলমারি আর দেওয়ালের আলমারির মাঝামাঝি দাঁড়িয়ে একটা লম্বা সবুজ রঙের সিন্দুক। আগুনের আলো ঠিকরে পড়ছিল তার পালিশ করা তামার হাতলের উপর থেকে। গুড়ি মেরে এগিয়ে গিয়ে একবার দেখে নিল হোমস। তারপর পা টিপে টিপে শোবার ঘরের দরজার কাছে গিয়ে ঘাড় কাত করে কান খাড়া করে রইল কিছুক্ষণ। কোনো রকম সারা শব্দ পাওয়া গেল না ভিতর থেকে। ইতিমধ্যে আমি ভাবলাম বাইরের দিকে দরজাটা দিয়ে উধাও হওয়ার ব্যবস্থাটাও আগে থেকে সম্পূর্ণ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। তাই দরজাটা পরীক্ষা করতে গেলাম আমি। গিয়ে তো অবাক, দরজায় তালাও নেই। বাড়ি থেকে একটু ঠেলা মারলেই খুলে যায়। হোমসের বাহু স্পর্শ করতেই সে মুখোশ পরা মুখ ফিরিয়ে তাকালে দরজার দিকে। তাকিয়ে চমকে উঠে দেখলাম আমার মতো আশ্চর্য সেও হয়েছে। কানের গোড়ায় মুখে এনে ফিসফিস করে উঠল হোমস। গতিক সুবিধের মনে হচ্ছে না, বুঝতে পারছি না কি ব্যাপার। চলে যাক, নষ্ট করার মতো সময় আর নেই। আমার কিছু করার আছে? আছে। দরজার কাছে গিয়ে দাঁড়াও তুমি। কাউকে আসতে শুনলেই ভেতর থেকে ছিটকি নিয়ে এনে দিও। তখন যে পথে এসেছি সেই পথেই পালাবো আমরা। যদি উল্টো দিক থেকে কেউ আসে তাহলে কাজ শেষ হয়ে গেলে বারান্দা দরজা দিয়ে সরে পড়বো, আর না হলে এই পর্দাটার আড়ালে লুকোবো। ওয়াটসন, বুঝতে পারছো? ঘাড় কাত করে জানালাম, বুঝেছি। তারপর দাঁড়ালাম দরজার সামনে। প্রথম একটু ভয় ভয় করছিল সত্যি, কিন্তু এখন সে ভয় কেটে গেছিল। বরং সর্ব অঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল এক অদ্ভুত তীব্র উল্লাসে। যন্ত্রপাতির চামড়ার পেজটা খুলে ফেলল হোমস। তারপর দুরূহ অপারেশন করার আগে সার্জন যেমন ধীর শান্ত বিজ্ঞানী সুলভ নিপুণ হাতে একটার পর একটা যন্ত্র বেছে তুলে নেয়, ঠিক তেমনই অভ্যেস মতো সতর্কতায় তৎপর হয়ে উঠল সে। কোটের হাতা গুটিয়ে নিয়েছিল হোমস।
ওভারকোটটাকে খুলে রেখেছিল চেয়ারের ওপর। পূর্ণোদ্যমে শুরু করলো কাজ। প্রায় আধ ঘন্টা তন্ময় হয়ে রইল হোমস। মুভির উৎসাহ নিয়ে একটার পর একটা যন্ত্র তুলে নিয়ে ট্রেনিং পাওয়া কারিগরের মতো বেশ শক্ত আর নিপুণ হাতে কাজ করে চলল সে। অবশ্যই শুনলাম একটা ক্লিক শব্দ। চওড়া সবুজ দরজা ঘুরে গেল কবজার উপর। ভেতরে দেখতে পেলাম অনেকগুলি কাগজের প্যাকেট। প্রত্যেকটা প্যাকেট সুতো দিয়ে বাঁধা, শিলমোহর করা এবং উপরের নাম ধাম সংখ্যা লেখা। একটা প্যাকেট হোমস তুলে নিল, কিন্তু আগুনের চঞ্চল আলোয় ওপরে লেখা পড়া সম্ভব হলো না। ইলেকট্রিক আলো জ্বালাও বিপজ্জনক, কেননা পাশের ঘরেই ঘুমোচ্ছে মিলভার্টন স্বয়ং। তাই চোরা লণ্ঠনটা ঢেকে আনলো সে। তারপরেই আচম্বিতে থমকে গেল, উৎকণ্ঠ হয়ে কি যেন শুনল এবং পর মুহূর্তেই সিন্দুকের পাল্লা ঘুরিয়ে বন্ধ করে দিয়ে কেসটা তুলে নিল। দ্রুত হাতে যন্ত্রপাতি কোটের পকেটে ঠেসে নিয়ে তীর বেগে লুকিয়ে পড়লো জানলার পর্দার পেছনে। যাওয়ার সময় আমাকেও সরে আসতে বললো এই মুহূর্তে। ওর পাশে গিয়ে দাঁড়ানোর পরেই আমিও শব্দটা শুনতে পেলাম। তীব্র অনুভূতি দিয়ে অনেক আগেই এ শব্দ শুনে হুঁশিয়ার হয়ে গিয়েছিল হোমস। বাড়ির মধ্যে কোথায় যেন একটা আওয়াজ শোনা গেল। অনেক দূরে যেন দড়াম করে একটা দরজা বন্ধ হলো। তারপরে শুনলাম অস্পষ্ট চাপা গজগজানির পরে কে যেন অতি দ্রুত কিন্তু মেপে মেপে পা ফেলে এগিয়ে আসছে এদিকে। ঘরের বাইরের প্যাসেজে এসে গেল সেই থপথপ শব্দটা। তারপর থমকে গেল দরজার সামনে। খুলে গেল দরজা। সুইচ টেপার খটাস শব্দ। তক করে জ্বলে উঠল ইলেকট্রিক আলো। আবার বন্ধ হয়ে গেল দরজা। কড়া সিগারেটের কটু গন্ধে ভরে গেল নাসাযন্ত্র। তারপর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার কয়েক গজের মধ্যেই পায়ের শব্দ ক্রমাগত আসা যাওয়া করতে লাগলো ঘরের এক প্রান্ত থেকে ও প্রান্ত। এরপর থেমে গেল পদশব্দ। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শুনলাম চেয়ারে। তালাতে চাবি লাগানোর ক্লিক শব্দ এবং কাগজপত্র নাড়াচাড়া করার খসখস আওয়াজ। এতক্ষণে উঁকি মারার সাহস আমার হয়নি। এবার বুক ঠুকে পর্দা জোড়া সামান্য ফাঁক করে তাকালাম বাইরে। কাঁধের ওপর হোমসের কাঁধের চাপ পড়ায় বুঝলাম হোমসও উঁকি মারার লোভ সামলাতে পারেনি। ঠিক সামনে আমাদের নাগালের মধ্যে একটা চওড়া গোলাকার পিঠ। আমাদের দিকে পিছন করে বসে আছে স্বয়ং মিলভার্টন। বুঝলাম আগাগোড়া তার গতিবিধির হিসেব করতে ভুল করেছি আমরা। শোবার ঘরে একেবারেই আসেনি সে। ধূমপান করার বা বিলিয়ার্ড খেলার ঘরে এতক্ষণ বসেছিল। ঘরটা বাড়ির দূর প্রান্তে হওয়ায় আলোকিত জানলাগুলো আমাদের চোখ এড়িয়ে গেছে। চোখের একেবারে সামনেই দেখছিলাম ওর চ্যাটালো ধূসর মাথা আর চকচকে টাক। দু পা টান টান করে ছড়িয়ে দিয়ে লাল চামড়া মোড়া চেয়ারের পেছনে নিজেকে একেবারে ছেড়ে দিয়েছিল। মুখ থেকে কোণ করে বেরিয়েছিল লম্বা কালো একটা সিগার। এক হাতে আইন সংক্রান্ত একটা দীর্ঘ দলিল নিয়ে অলসভাবে পড়ছিল সে, আর ঠোঁটের ফাঁক দিয়ে একটার পর একটা ধোঁয়ার বলয় ছুড়ে দিচ্ছিল শূন্যে। আয়েশ করে জাঁকিয়ে বসার ভঙ্গিমা দেখে মনে হলো না খুব তাড়াতাড়ি প্রস্থান করার ইচ্ছে আছে তার। ভেবেছিলাম দলিলটা পড়া শেষ এবং হাতের সিগার পুড়ে ছাই হলে শোয়ার আয়োজন করবে সে, কিন্তু এ দুটোর একটারও অন্তে পৌঁছানো হলো না। তার আগেই ঘটল এক আশ্চর্য ঘটনা এবং আমাদের চিন্তাধারাও আচমকা গতি পরিবর্তন করে ছুটল সম্পূর্ণ ভিন্ন আর এক খাতে। বেশ কয়েকবার মিলভার্টনকে ঘড়ির দিকে তাকাতে দেখেছিলাম আমি। একবার তো অধীরভাবে উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ল। রাত দুপুরে যে তার সঙ্গে কারোর অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে এ ধারণা একেবারেই মাথায় আসেনি আমার। কিছুক্ষণ পরে হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো আমার কানে। কাগজপত্র ডেস্কের উপর ফেলে দিয়ে শক্ত হয়ে বসল মিলভার্টন। আবার শোনা গেল শব্দটা। তারপরে দরজার উপর আলতোভাবে টোকা মারার আওয়াজ। দাঁড়িয়ে উঠে দরজা খুলে দিল মিলভার্টন।
কেন? আমাদের তো দেখার দরকার নেই। নিয়তির দণ্ড নেমে এসেছে। তারপর তড়িৎ স্বরে বললে, প্রায় 8 ঘন্টার মতো দেরি হয়েছে তোমার। অর্গলমুক্ত দরজা আর মিলভার্টনের রাত্রি জাগরণের অর্থ সুস্পষ্ট হয়ে গেল নিমেষের মধ্যে। স্ত্রীলোকের বেশভূষার মৃদু খসখস শব্দ শোনা গেল। মিলভার্টন আমাদের দিকে ফিরতে পর্দার ফাঁকটা বন্ধ করে দিয়েছিলাম আমি। এবার সাহস করে আবার ফাঁক করে উঁকি মারলাম বাইরে। আবার আসন গ্রহণ করেছিল মিলভার্টন। আগের মতোই সিগারেটটাকে আলগোছে ধরে রেখেছিল ঠোঁটের কোণে। ডগাটা মুখ থেকে কোণ করে বেরিয়ে এসেছিল বাইরে। তার ঠিক সামনেই বিদ্যুৎ বাতির প্রখর আলোয় দেখা যাচ্ছিল দাঁড়িয়েছিল ছিপছিপে লম্বা চেহারার একটি কালো বরণ স্ত্রীলোক। অবগুণ্ঠনে ঢাকা তার মুখ, চিবুক থেকে ঝুলছিল বৈধব্যসূচক আলখাল্লা। ঘন ঘন এবং দ্রুত শ্বাস প্রশ্বাস বলছিল তার। মিলভার্টন বললে, মাই ডিয়ার লেডি, রাতের বিশ্রাম তো আমার নষ্ট করে দিলে। যাই হোক, ঘুম না হওয়ার উপযুক্ত মূল্য আশা করি তুমি দিতে পারবে। অন্য কোনো সময় তোমার আসা সম্ভব হয় না বোধ হয়। ঘাড় নাড়ল স্ত্রীলোকটি। বেশ বেশ, না আসতে পারলে এসো না। কাউন্টেসের শাসন যদি এতই কড়া বলে মনে করো, তো তাকে সাহায্য করার এই হলো সুযোগ। কি মুশকিল! আরে মেয়েটা, এত কাঁপছু কেন? ঠিক আছে, এই তো যাই, সামলে নাও নিজেকে। এবার এসো, কাজের কথা কিছু হোক। তুমি লিখেছ এমন 5খানা চিঠি তোমার হাতে এসেছে যা কাউন্টেস ডি আলবার্টকে সংকটে ফেলার পক্ষে যথেষ্ট। চিঠিগুলো তুমি বিক্রি করতে চাও, আর আমি চাই সেগুলো কিনতে। এই পর্যন্ত কোনো ঝামেলা নেই, এখন শুধু দামটা ঠিক করে নেওয়া। তার আগে চিঠিগুলো আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। নমুনা যদি সত্যি সত্যি ভালো হয়। কি সর্বনাশ! আপনি? একটি কথাও না বলে অবগুণ্ঠন তুলে ফেলেছিল স্ত্রীলোকটি। চিবুকের ওপর থেকে আলখাল্লাও খসে পড়েছিল বুকের ওপর। মিলভার্টনের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে দেখলাম যাকে, তার বর্ণ মলিন হলেও তিনি সুশ্রী। সুগঠিত মুখে হুকোর মতো বাঁকানো নাক, ঘন কালো ধারালো ভুরুযুগল, ঝকমকে কিন্তু সুকঠিন একজোড়া চোখ, আর অবঙ্কিম পাতলা অধরষ্ঠে সর্বনাশা হাসি। চিবিয়ে চিবিয়ে উত্তর দিলেন ভদ্রমহিলা, হ্যাঁ আমি। যার জীবনে আপনি সর্বনাশা আগুন জ্বেলেছেন, আমি সেই। বুকের মধ্যে হাত ঢুকিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন মহিলাটি। পাতলা অধরষ্ঠে খেলা করতে লাগলো সেই ভয়ানক বিষাক্ত হাসি। আমার জীবন যেভাবে ধ্বংস করেছেন, সেভাবে কোনো জীবনে আপনি সর্বনাশের আগুন জ্বালাতে পারবেন না। আমার বুক যেভাবে ভেঙেছেন, সেভাবে কারো বুকে আপনি আপনার শেল হানাতে পারবেন না। পৃথিবীর বুক থেকে আমি মুছে দেব একটা অতি বিষাক্ত বস্তুর অস্তিত্ব। এই নাও কুকুর কোথাকার, আর একটা, আর একটা, আর একটা। বুকের মধ্যে থেকে একটা চকচকে খুদে রিভলভার বার করে মিলভার্টনের দেহের ওপর একটার পর একটা ঘর খালি করে চললেন মহিলাটি। নলচেটা রইল মিলভার্টনের 7 থেকে 2 ফুট দূরে। কুচকে সরে এলো সে, উপর হয়ে পড়ল টেবিলের ওপর। তারপর টলতে টলতে উঠে দাঁড়িয়ে আর একটা গুলি খেয়ে গড়িয়ে পড়ল মেঝের ওপর। পরক্ষণে নিস্পন্দ হয়ে গেল তার দেহ। নিবিষ্ট চোখে তার দিকে তাকিয়ে রইলেন মহিলাটি। তারপর চিত হওয়া মুখের ওপর বগড়ালেন জুতোর হিল। আবার তাকালেন, কোনো সারা শব্দ পাওয়া গেল না। জোরালো খসখস শব্দ শুনলাম। হুহু করে রাতের হাওয়া ঢুকে পড়ল উত্তপ্ত ঘরের মধ্যে, আর উধাও হয়ে গেলেন পরিঘণ্টা বাইরের অন্ধকারে। আমরা চেষ্টা করলেও লোকটার অদৃষ্টের লিখন খণ্ডাতে পারতাম না। কিন্তু যখন মহিলাটি গুলির পর গুলি ছুড়ে যাচ্ছিলেন,
মিলভার্টনের কুঁচকানো দেহের মধ্যে তখন আমি লাফিয়ে বেরিয়ে আসতে গেছিলাম, কিন্তু হোমস হিমশীতল কঠিন হাতে আমার কবজি চেপে ধরে আটকে রাখল। ওর ওই দৃঢ় মুঠির অর্থ বুঝলাম আমাকে সংযত রাখার পেছনে তার যুক্তি নির্ভর বিতর্ক। যে অবস্থাই হোক না কেন, কুচক্রী শয়তানের আমাদের আসার উদ্দেশ্য অন্য, এবং চোখের সামনে যাই হোক না কেন কর্তব্য ভুললে চলবে না। মহিলাটি ঘর থেকে ঝড়ের মতো বেগে বেরোতে গেল। হোমস দ্রুত অথচ নিঃশব্দ পদক্ষেপে পৌঁছল অন্য দরজায়। চাবি ঘুরিয়ে তালা ইঁটে দিলে সে। ঠিক সেই মুহূর্তে বাড়ির মধ্যে কণ্ঠস্বর আর ভাবমান পায়ের শব্দ শুনলাম। গুলি ছোঁড়ার আওয়াজে জেগে উঠেছে বাড়ির প্রত্যেকে। ধীর শান্ত অবিচল হাতে সিন্দুকটা খুলে ফেলল হোমস। দুহাতে এক বোঝা চিঠির তারা নিয়ে ফেলে দিল আগুনে। আবার ফিরে এলো সে, আবার নিলে একটা বোঝা, ফেলে দিলে আগুনে। কয়েকবারের চেষ্টাতেই শূন্য হয়ে এলো সেই সিন্দুক। মিলভার্টনের মৃত্যুদূত চিঠিটা রক্তে মাখামাখি হয়ে পড়েছিল টেবিলের ওপর। সেটাও দাউ দাউ আগুনে ফেলে দিল হোমস। তারপরে বাইরের দরজা থেকে চাবিটা খুলে নিয়ে আমার সাথে বেরিয়ে এসে বাইরে থেকে চাবি ঘুরিয়ে তালা এঁটে দিল। এত তাড়াতাড়ি যে সমস্ত বাড়ি সজাগ হয়ে উঠবে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। পেছন ফিরে তাকিয়ে দেখি আলোয় আলোয় ঝলমল করছে এত বড় বাড়িটা। সামনের দরজা খোলা, কয়েকজন লোক ছুটছিল বাগানের পথে। বহু লোকের হাঁক ডাকে সাড়া পড়ে গেছিল বাগানে। আমরা যেই বারান্দা থেকে বেরিয়েছি, একজন তো পাকড়াও পাকড়াও করে চেঁচাতে চেঁচাতে ছুটে এলো পিছু পিছু। সমস্ত বাগানটা যেন হোমসের নখদর্পণে। একটা ছোট চারা গাছের ক্ষেতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে তীর বেগে এগিয়ে চলল সে। আমি আঠার মতো লেগে রইলাম তার পেছনে, আর পেছনে হাঁপাতে হাঁপাতে সমানে ছুটতে লাগলো আমাদের অনুসন্ধানকারী। তারপরে প্রতিরুদ্ধ হয়ে গেল 6 ফুট উঁচু একটা পাঁচিলের সামনে। হোমস কিন্তু অবলীলাক্রমেই লাফিয়ে উঠে পড়ল ওপরে এবং পরক্ষণেই নেমে পড়ল ওপাশে। আমিও লাফিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে ছিনে জোকের মতো লোকটা সজোরে আঁকড়ে ধরল আমার গোড়ালি। লাথি মেরে পা ছাড়িয়ে নিয়ে হাত পাক করে কোনো রকমে উঠে পড়লাম ঘাসে ঢাকা ওপরের অংশে। পরক্ষণেই মুখ থুবড়ে পড়লাম মধ্যে একটা ঝোপের মধ্যে। পলকের মধ্যে আমাকে টেনে দাঁড় করিয়ে দিল হোমস, এবং দুজনে টেনে দৌড়লাম হ্যামস্ট্রিং হিট থেকে বিস্তীর্ণ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। প্রায় মাইল 2 ছোটার পর হোমস দাঁড়িয়ে গিয়ে কান খাড়া করে চুপক্ষণ রইল। নিথর নিস্তব্ধতায় ঝিমিয়েছিল পেছনকার পথ। ছিনে জোকের মতো পিছু নেওয়া লোকটার চোখে শেষ পর্যন্ত ধুলো দেওয়া গেছে, এবং এবার আমরা নিরাপদ। এই আশ্চর্য অভিজ্ঞতা লাভের পরের দিন সকালে প্রাতরাশ সমাপন্তে প্রভাতিক পাইপে ধূমপান করছি। এমন সময় স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রাড খুব গম্ভীরভাবে চিন্তামগ্ন মুখে আমার বসার ঘরে ঢুকল। সুপ্রভাত মিস্টার হোমস। খুব ব্যস্ত আছেন নাকি? তোমার কথা শোনার মতো সময় আছে। হাতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে একটা অত্যন্ত আশ্চর্য তদন্তে আমাদের সাহায্য করতে পারবেন এই আশায় এসেছিলাম। গত রাতে হ্যাম্পস্টেডে ঘটেছে এই ঘটনাটা। সর্বনাশ! কি ব্যাপার শুনি? বলে হোমস। খুন, অত্যন্ত নাটকীয় এবং আশ্চর্য রকমের খুন। আমি জানি এসব ব্যাপারে কতখানি উৎসুক আপনি, তাই বলছিলাম দয়া করে যদি অ্যাপেল রোড টাওয়ারে আপনার পায়ের ধুলো দিয়ে আপনার মূল্যবান পরামর্শের সুযোগ নিতে দিতেন আমাদের, তাহলে বাস্তবিকই অনুগৃহীত হতাম। খুনটা মোটেই সাধারণ নয়। এই মিলভার্টন লোকটার উপর বেশ কিছুদিন নজর রেখেছিলাম আমরা। আপনাকেই শুধু বলছি, লোকটা একটা আস্ত শয়তান। ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে অনেক কাগজপত্র নাকি ও রেখে দিত নিজের কাছে। এই ধরনের সব কাগজই পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। মূল্যবান কোনো জিনিসই খোয়া যায়নি। সুতরাং আমাদের অনুমান আততায়ীরা সম্ভ্রান্ত ঘরের পুরুষ এবং তাদের মুখ্য উদ্দেশ্যই ছিল এই ধরনের সামাজিক কেলেঙ্কারি বন্ধ করা। আততায়ীরা? চেঁচিয়ে ওঠে হোমস। বহু বচন।
হ্যাঁ, 2 জন এসেছিল। আরেকটু হলেই হাতে নাতেও ধরা পড়ত। পায়ের ছাপ পেয়েছি, চেহারার বর্ণনা পেয়েছি, এবং পিছু নিয়ে তাদের পাকটাও করাও খুব অসম্ভব হবে না। প্রথম লোকটা একটু বেশ রকমের চটপটে। দ্বিতীয় লোকটার পায়ের গোড়ালি চেপে ধরেছিল বাগানের মালি। সামান্য ধস্তাধস্তি করেই পগার পার হয়ে যায় সে। মাঝারি আকারের, বেশ শক্ত সমর্থ চেহারা লোকটা। চৌকো চোয়াল, পুরু ঘাড়, গোঁফ আছে এবং চোখ দুটো ঢাকা ছিল কালো মুখোশে। শার্লক হোমস বলে উঠলেন, খুবই অস্পষ্ট বর্ণনা। ইনফ্যাক্ট ওয়াটসনের চেহারাও তো ওরকম। বেশ কৌতুক অনুভব করে ইন্সপেক্টর। বলে, তা অবশ্য ঠিক বলেছেন। বর্ণনার সঙ্গে ডক্টর ওয়াটসনের চেহারায় খাপ খেয়ে যাচ্ছে। হোমস বললে, লেস্ট্রাড, এই যাত্রায় তোমাকে সাহায্য করতে পারবো বলে মনে হয় না আমার। ব্যাপার কি জানো, মেলভার্টন লোকটাকে আমিও চিনতাম। লন্ডনের সবচেয়ে বিপজ্জনক লোকদের মধ্যেই তাকে স্থান দিয়েছিলাম আমি। এবং আমি মনে করি সংসারে এমন কতগুলো অপরাধ আছে আইন যাতে স্পর্শ করতে পারে না। কাজেই প্রকারান্তরে ব্যক্তিগত প্রতিহিংসা অনুমোদন করা যায় এসব ক্ষেত্রে। না না, তর্ক করে লাভ নেই। আমার মন স্থির হয়ে গেছে। নিহতের জন্য নয়, হত্যাকারীদের জন্য রইল আমার সহানুভূতি, এবং এই কেসে আমি নাক গলাবো না। যে শোচনীয় দৃশ্য চোখের সামনে দেখলাম সে সম্বন্ধে হোমস আমাকে একটা কথা বলেনি, কিন্তু সারাটা সকাল তাকে খুবই চিন্তামগ্ন দেখলাম। শূন্যগর্ভ দৃষ্টি আর নিবিড় তন্ময়তা দেখে মনে হলো সে যেন একাগ্র মনে হারিয়ে যাওয়া কিছুকে স্মরণ পথে আনবার চেষ্টা করছে। লাঞ্চ খেতে বসে অর্ধেক এগিয়েছি, এমন সময় আচমকা তড়াক করে লাফিয়ে উঠল সে। তারপরেই চিৎকার, ইয়েস, পেয়েছি। ওয়াটসন, টুপি নাও, এসো আমার সঙ্গে। লম্বা লম্বা পা ফেলে যথাসম্ভব দ্রুত গতিতে ও বেকার স্ট্রিট পেরিয়ে এসে অক্সফোর্ড বরাবর গিয়ে পড়ল রিজেন্ট সার্কাসে। এখানে বাঁদিকের একটা দোকানের জানলায় সাজানো ছিল ওই সময়কার বহু খ্যাতনামা ব্যক্তি ও সুন্দরীদের ফটোগ্রাফ। হোমসের দৃষ্টি নিবদ্ধ ছিল একটি ছবির উপর। তার দৃষ্টি অনুসরণ করে আমি দেখলাম রানীর মতো গর্বিণী এক মহিলার ফটোগ্রাফ। পরনে রাজসভার পরিচ্ছদ, সুগঠিত মাথায় মস্ত বড় হীরের টায়রা। আভিজাত্য যেন ঠিক করে পড়ছিল তার সর্ব অঙ্গে। হুকের মতো সুচারু বঙ্কিম নাকে, ধারালো ভুরু যুগলে, পাতলা অধরষ্ঠে আর ছোট কিন্তু দৃঢ় থুতনিতে। তারপরেই শ্বাসরুদ্ধ হয়ে গেল আমার। যুগ যুগ ধরে সম্মানিত সুপ্রাচীন উপাধিটা দেখেই বুঝলাম কার স্ত্রী ছিল মিনি। অভিজাত মহলে কুলে মানে শ্রেষ্ঠ এই সম্ভ্রান্ত রাজনীতিবিদের নাম কে না জানে। হোমসের চোখে চোখ রাখতে ও ঠোঁটে আঙুল চাপা দিয়ে আমাকে নিয়ে সরে এলো জানলার সামনে থেকে। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন স্যার আর্থার ইগনেশিয়াস কনান ডয়েলের লেখা ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। দ্য লেডি ইন ব্ল্যাকের চরিত্রে রীতিরেখা, লেস্ট্রাডের চরিত্রে হৃদাকাশ, চার্লস অগাস্টাস মিলভার্টনের চরিত্রে সৌহার্দ্য, শার্লকের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি শ্রমণ। ওয়াটসনের ভূমিকায় অনির্বাণ, শাব্দিক সম্পাদনায় সৌহার্দ্য, প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গল্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।